এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে একটা বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করতে যাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রতিষ্ঠিত আহ, পত্রিকার মধ্যে একটা বিশেষ আর্টিকেল এসছে। তো সেটার ব্যাপারে অবগত করার জন্য এই ভিডিওটা। তো আর্টিকেলটা দেখে নিচ্ছি। চাকরির বাঞ্ছনা ইস্যুতে রাজ্যব্যাপী ছাত্র যুবকের মিছিল ডেপুটেশন, এটা হলো টাইটেলটা। তো বিস্তারিত বাকিটা আমরা দেখে নিচ্ছি ভিডিওর মধ্যে। তো বিজেপির ভিশন ডকুমেন্টে দেওয়া চাকরির প্রতিশ্রুতি খেলাপের প্রতিবাদে রাজপথে আন্দোলনে নেমেছে ছাত্র যুবকেরা। ঠিক আছে, 2018 সালে বিজেপির ভিশন ডকুমেন্টসের প্রতিশ্রুতি অনুযায়ী 50,000 চাকরি প্রদান, চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল, সমস্ত শূন্য পদে দ্রুত চাকরি প্রদানের দাবিতে শনিবারে গোটা রাজ্যে মিছিল। তো বিষয়টা হলো কি, এখানে আমাদের দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যে ছাত্র যুবকরা আছে তারা ভিশন ডকুমেন্টের 2018-র যে প্রতিশ্রুতিটা সরকারের ছিল সেই প্রতিশ্রুতির বিরোধিতা করে একটা আন্দোলন বের করেছে। কেননা 2018 সালে যে ভিশন ডকুমেন্টটা ছিল সেটার মধ্যে কিছু কিছু জিনিস সরকার থেকে বলা হয়েছিল যে নতুন অনেকগুলো, মানে 50,000-এর মতো চাকরি প্রদান করবে। চাকরিতে আউটসোর্সিং প্রথা যেগুলো হচ্ছে, যেমন এখনও তোমরা এখন টিআরএলের যে এক্সামটা দিয়েছো, যেটা জিম বেঞ্চের থ্রুতে হচ্ছে, সেটা আউটসোর্সিংয়ের থ্রুতেই হচ্ছে। তারপর সমস্ত শূন্যপদে দ্রুত চাকরির প্রদান, মানে যতগুলো শূন্যপদ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু প্রচুর শূন্যপদ আছে, কিন্তু সেই শূন্যপদের মধ্যে লোক নিয়োগ করার যেই প্রসেসটা চলছে সেটা কিন্তু অনেকটা মানে ধীরে স্থিরে চলছে। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ এই গত 5 বছরে করার দাবি ছিল, কিন্তু বা প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু সরকার রাখতে পারেনি। তো সেইগুলোর বিরোধিতা করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে যুবকরা আছে তারা কিন্তু এটার আন্দোলনে সামিল হয়েছে। ঠিক আছে, তো দেখে নিচ্ছে বাকিটা। তো শনিবারে গোটা রাজ্যে মিছিল ডেপুটেশন সংগঠিত করেছে বাম ছাত্র যুবকেরা। সবকটি জেলাতেই ছাত্র যুবকেরা মিছিল করে পরে মুখ্য সচিবের উদ্দেশ্যে জেলা শাসকদের কাছে গণডেপুটেশন পেশ করে ছাত্র যুবকেরা। ঠিক আছে, ডিওয়াইএফআই নেতা নবারুণ দেব, এটা তো সবাই আশা করি জানো, ঠিক আছে, সহ ব্রাম ছাত্র যুবক নেতৃত্বদের অভিযোগ 2018 সালের নির্বাচনের মুখে বিজেপি তাদের মিশর ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 চাকরি দেবে, কর্মচারীদের দেওয়া হবে সপ্তম বেতন কমিশন, মানে সেভেন্থ পে কমিশন যেটা ছিল সেটা দেওয়া হবে, সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। বাস্তবে দেখা গেল বিজেপির ভিশন ডকুমেন্টের কোনো প্রতিশ্রুতি কিন্তু পেল পালন করা হয়নি বা পালন করেনি বিজেপি সরকার। তো সেটা বলতে গেলে কি বাস্তবায়িত কথাবার্তাই সেখানের মধ্যে হয়েছে। কারণ আমাদের যে সরকারের যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বিগত গত 5 বছরে কিন্তু সেই পরিমাণে রাখা হয়নি। ঠিক আছে, এখন এই যে দ্বিতীয় যে 5 বছরের যে ক্ষমতায় সরকার এসছে, আসার পর কিন্তু কিছু চাকরি যেগুলো গত ফিনান্সিয়াল মানে 5 বছরে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেগুলো আটকে ছিল সেগুলোকে ছাড়ার জন্য কিছু তাগিদ দিয়েছে, এবং এটার পিছনে অনেকটাই কারণ আছে। তো আমাদের ভিডিওর মধ্যে রাজনীতিগত আলোচনা করে লাভ নেই। ঠিক আছে, আমরা আলোচনা করছি কি যে আমাদের বেকারদের যে সমস্যাগুলো আছে সেই বিষয়গুলোর দিকে আমরা নজর দিই। তো সেই ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, তো আমাদের বেকারদের যতটুকু প্রাপ্য সেটা কিন্তু পাওয়া হয়নি। তো সেটাই এই আর্টিকেলের মধ্যেও দেখাচ্ছে, এবং যে ডিওয়াইএফআই, যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্র যুবকদের একটা সংগঠন, সেই সংগঠনে যে কথাবার্তাগুলো তুলেছে সেগুলো কিন্তু ন্যায্য কথাবার্তা। ঠিক আছে, এরপর দেখো কি দেখা যাচ্ছে এখানে। বিজেপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যে গত বছর অতিক্রান্ত হয়ে গেলেও 50,000 চাকরি তো হয়নি, উল্টো সরকারি দপ্তরে সরকারিভাবে বেকারদের চাকরি না দিয়ে চাকরি দেওয়া হচ্ছে বেসরকারি ঠিকাদারদের বা ঠিকাদারি সংস্থার মাধ্যমে আউটসোর্সিং প্রথায়।
এবং সেটা বাস্তবায়িত আমরা দেখতেও পাচ্ছি, এবং সংসদেও আলোচনা হয়েছে যে রেগুলার পদে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হবে আউটসোর্সিং প্রথাতে, যাতে কর্মী নিয়োগ করা যায় সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করছে সরকার। আর আউটসোর্সিং প্রথাটা অনেকটা ইজি প্রসেস, কেননা যদি কোনো কর্মচারীকে, যেমন আমি প্রাইভেট কোম্পানিতে যখন কাজ করি, আমার পছন্দ না হলে মালিক যে কোনো সময় আমাকে বের করে দিতে পারে, সে ওনার যে কোনো সময় আমাকে বের করে দিতে পারে। তো ওই রকমও কিন্তু আউটসোর্সিং হলে কিন্তু উইদাউট এনি ইস্যু তোমাকে কোনো একটা রিজন দেখিয়ে তোমার সেখান থেকে কিন্তু বের করে দিতে পারে। এখানের মধ্যে কিন্তু এই ধরনের চাকরি, তুমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করো, তোমার সাথে একজন দেখবে যে রেগুলার চাকরি করছে, তুমি কন্ট্রাকচুয়াল চাকরি করছো, তো এতে করে কি হয়ে যায়, আমাদের যে ছাত্ররা আছে বা যারাই এই চাকরিগুলো করছে, যে যুবক যুবতীরা আছে, তাদের মনের মধ্যে একটা মানে বিরুদ্ধে একটা অন্যরকম একটা ভাব চলে আসে যে আমরাও তো সরকারের কাজই করছি, সরকারের সেম কাজটা করে, সেম পরিশ্রমটা করে আমাদের বেতনও সেই পরিমাণে পাচ্ছি না, সিকিউরিটিও সেই পরিমাণে পাচ্ছি না। কেননা এখন যে আউটসোর্সিং চাকরিগুলো আছে সেগুলোর মধ্যে পেনশন তো নেই, অন্য কোনো ফ্যাসিলিটিসও নেই, ফ্যামিলির জন্য কোনো ব্যাকআপ নেই। তো সেগুলোর জন্য কিন্তু যেই ছেলেটা এত কষ্ট করে একটা চাকরি পাচ্ছে তার জীবনে, তো সেই চাকরির কোনো মূল্যই রয়ে গেল না। ঠিক আছে, তো এই কথাটাই এখানে বলেছে দেখো, এতে বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, আউটসোর্সিংয়ে চাকরি থাকছে না, চাকরিতে থাকছে না নিয়মিত কোনো সুযোগ, যেটা আমি বললাম। ফলে আউটসোর্সিং প্রথায় চাকরি দেওয়া চাকরি প্রাপকদের কাছে প্রাপকদের থাকছে না প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি পেনশন এর কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনাও নেই। সরকারি দপ্তরে কাজ করলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া দেখেছি। পরবর্তী পাতা, সংশ্লিষ্ট আউটসোর্সিং কর্মচারীদের ভবিষ্যৎ বলে কিছুই থাকছে না, চাকরি চলাকালীন মারা গেলেও পরিবারের কেউ কোনো সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছে না, চাকরির পর পেনশনের কোনো সুযোগ সুবিধা থাকছে না। ব্রাম যুবনেত্রীদের অভিযোগ, ইতিমধ্যে আউটসোর্সিং প্রথায় চাকরি ইস্যুতে রাজ্যব্যাপী বেকার মহলে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে। ঠিক আছে, এটা একদম বাস্তব কথা। কারণ একটা ছেলে মেয়ে চাকরি পেতে আজকে বর্তমান যেই সময়টা, এই সময়টার মধ্যে একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু ছেলেমেয়েরা প্রচুর কষ্ট করে, এবং ছোটোর থেকে ছোটো চাকরিরও আজকের দিনে মানে মাধ্যমিক হোক, টুয়েলভ হোক, গ্রাজুয়েট হোক আর মাস্টার ডিগ্রি হোক, তাদের কাছে অনেকটা মূল্য। সেটা কীভাবে বুঝতে পারি, আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে যেমন এনসিএস থেকে কিছুদিন বড় বড় চাকরির মেলা বলে বের করে, কিন্তু এই যে চাকরির মেলাগুলো যে হচ্ছে, এই মেলাগুলোর মধ্যে যে চাকরিগুলো দেওয়া হয়, আমি দেখছি 50 to 60% যে চাকরিগুলো আছে সেগুলো কিন্তু একদম নমিনাল চাকরি। ঠিক আছে, তো ওই চাকরিগুলো কিন্তু কোনো দামই নেই, এগুলো প্রাইভেট চাকরি হচ্ছে, এগুলো আমি মানে কি বলবো, একদম কোনো ধরনের কোনো ভ্যালুলেস জব। তো ওই চাকরিগুলোর জন্য কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ভিড় করছে, প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা আসছে, তো সেগুলো কিন্তু মূল্যহীন। হ্যাঁ, তো দেখছি পরে কী লেখা হয়েছে। বাম ছাত্র যুবক নেতৃত্বের অভিযোগে চাকরির ইস্যুতে রাজ্যে এখনও বিজেপি বিজেপির কর্মসূচিতে শিক্ষিত যুবকেরা স্বেচ্ছায় আসছেন না। ঠিক আছে, অবশ্যই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, বিভিন্ন ইস্যুতে রাজ্যে বিজেপি তেমন মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারছেন না। বাম নেতৃত্বের অভিযোগ, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার কর্মচারীদের সপ্তম কমিশন না দেওয়া সহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করার সকল স্তরের শিক্ষক কর্মচারীদের বিজেপি সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো সরকারি কর্মসূচিতে এখন আর শিক্ষক কর্মচারীরা স্বেচ্ছায় আসছেন না। সরকারি কর্মসূচিতে চেয়ার ভর্তি করে বাধ্য হয়ে প্রশাসনকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আনতে হচ্ছে। গোটা রাজ্যে চলছে একই অবস্থা, এবং দলীয় কর্মসূচিতে শিক্ষিত বেকারদের স্বেচ্ছায় না আসা, সরকারি কর্মসূচিতে শিক্ষক কর্মচারীরা স্বেচ্ছায় না আসার ঘটনা প্রমাণিত হয় যে বিজেপি সরকারের প্রতিশ্রুতি মানুষের প্রতি আর কোনো ধরনের আস্থা নেই। এটাই লেখা হয়েছে এই আর্টিকেলে। তবে বলতে গেলে কি দেখো, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিছু কিছু বার্নিং টপিকগুলো হলো কি, যে বেকারদের মাঝখানে এতদিন ছিল জিআরবিটি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি, এখন আছে স্পেশাল এক্সিকিউটিভ, এরপর পুলিশ কনস্টেবল, এই যে পোস্টগুলো হচ্ছে এসপিওর চাকরি। হ্যাঁ, এসপিও একটা চাকরি করলে তার বেতনটা কত থাকে, 7,000 রুপিস প্রথম অবস্থায়।
ইনিশিয়ালি এখন এগুলো বেড়ে কিন্তু কত হয়ে গেছে, 12,000 হয়ে গেছে। ঠিক আছে, একটা এসপিওর স্যালারি কত আছে, 12,000 রুপিস। বলতে গেলে কি আজকের দিনে যে আমাদের ইনফ্লেশন রেটটা আছে সেটাকে মেনটেন করতে গেলে আজকের দিনে একটা পরিবারের ন্যূনতম মাসিক আয় 30 to 40,000 থাকতে হবে, তাহলে সে মিডল ক্লাস জীবনযাপন করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যেই চাকরিগুলো দিচ্ছে চাকরির নামে কিন্তু চাকরি দেওয়া হয়ে যাচ্ছে, সরকারি খাতায় কিন্তু ও চাকরি করে, কিন্তু ওর ফ্যামিলির যে নিডটা আছে সেটা কিন্তু এখানে পূর্ণ হচ্ছে না। ঠিক আছে, ইভেন সেগুলো কন্ট্রাকচুয়াল চাকরি থাকছে, তো এগুলোর মধ্যে কোনো ধরনের রেগুলারাইজেশনের কোনো কিছু থাকছে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না। তো এই চাকরিগুলো দেওয়া মানে কি যে চাকরি দিয়ে দিচ্ছি, এতজন যুবককে আমি চাকরি দিয়েছি, নাম্বার এসে পড়েছে সরকারের কাছে, কিন্তু এই যে নাম্বারে যে ছেলেমেয়েরা আছে সে ছেলেমেয়েদের কতটুকু প্রাপ্য হয়েছে, সে চাকরিটা পেয়ে সেই ছেলেটার বা মেয়েটার কতটুকু বেনিফিট হয়েছে, সেটার ব্যাপারেও কিন্তু সরকার চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। কারণ এই একটা চাকরির পিছনে কিন্তু ছেলেটা বা মেয়েটা তার জীবনের প্রচুর পরিমাণে সময় দিয়েছে, এবং এই চাকরিটা করাকালীনও তাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এবং দিন শেষে তো যদি তার পরিবারের যদি যেই নিডটা আছে সেই নিডটা যদি পূর্ণ সে না করতে পারে, তাহলে কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা যেই সে চাকরিটা করছে তার মনের মধ্যে কিন্তু একটা গিল্টি ফিলিংস হয়ে থাকে। যারা যুবক যুবতীরা আছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা যে কথাগুলো বলি সেগুলো অনেকটা রিলেটেড কথাবার্তা বলি, কারণ এগুলো জিনিস আমরা নিজেরা ফেস করি। হ্যাঁ, আমি আমার জীবনেও অনেক কিছু এইসব জিনিস ফেস করেছি, তার জন্য আমি জিনিসগুলো বুঝতে পারি। তো এটাই সরকারের কাছে আশা যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো যেন রাখে, যতগুলি আউটসোর্সিং যে কর্মচারীরা আছে তাদের জন্য রেগুলার করার জন্য একটা পদক্ষেপ নেন, তাহলে এগুলো কি হবে, জনকল্যাণমুখী হবে এবং জনগণ সর্বদা আপনাদের সাথে থাকবে। সেটাই আজকে ভিডিওতে আলোচনা ছিল, একটা গুরুত্বপূর্ণ আলোচনা, বিষয়টা জানারও তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, তার জন্য আজকের এই ভিডিওটা বানালাম। তো আশা করি সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।